আমাকে নিয়ে প্রথম বৈঠক হয় যখন আমার বয়স 4 বছর। মা মারা যাওয়ার 2 দিন পরে আমার দিদার শুকনো ত্রিফলার বক্সটার ওইগুলোর দিকে মনোযোগ দিয়ে গুনছিলাম। হাত্তা কাটা জামা আর 2টা ঝুঁটি বেঁধে বসেছিলাম। মা একদিন রাগ করে বাবার বাড়ি ছিল, তাই আমি দাদু বাড়িতেই ছিলাম। মা মারা যাওয়ার কারণে ওদের সন্তান হিসেবে আমার ওখানে থাকাটাই স্বাভাবিক। দাদু দিদা সামান্য জোর করলেও মামারা পরবর্তী যাতে বলতে না পারে তারা তাই আমাকে পাঠিয়ে দেয়নি, ওরা নিয়ে গিয়েছে, এইটুকুই বলার মতো ছিল। আমার বাবার কাছে ফিরে যাওয়ার আমি খুব খুশি ছিলাম। আমাদের বিশাল ঘরে খেলনা, দোলনা, জামা কাপড়গুলো আবার আমি ফিরে পাবো। আমি সেই ঘরে গিয়ে প্রথমে বুঝতে পারিনি কেন আমার এই ঘরটা আর আমার ঘর মনে হয়। মা না থাকলে যে কোনো ঘরই ঘর হয় না, কেউ আমাকে সেটা বলেনি। বুঝতে শুরু করেছিলাম। আমাকে নিয়ে দ্বিতীয়বার বৈঠক হয় আবার 4 মাস বাবার বিয়েতে। আমাকে কে দেখবে নাকি লুকিয়ে রাখবে তাদের সামনে, সেই নিয়ে বৈঠক বসেছিল। আমি এক পুতুলের জামাটা খুলছিলাম আর পরাচ্ছিলাম। কে হবে শুনে আমি বললাম, আমার কিন্তু বাবার বিয়েতে লাল ফ্রক চাই। বাবা আমার দিকে তাকিয়ে বলল, সবাই যাবে আর আমার এই ছোট্ট মেয়েটা যাবে না? তখন আমার ফুপু আমাকে কোলে তুলে বলেছিল, তোমার লাল ফ্রক চাই না মা? আমি পুতুল দেখিয়ে ফুপুকে বললাম, ঠিক এমন লাল। ফুপু গালে হাত দিয়ে বলল, ঠিক আছে দিব, কিন্তু তুমি ওই বাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে বাবাকে কখনো বাবা বলে ডাকবে না। আমি বাবার দিকে তাকালাম, বাবা উঠে চলে গেল। ফুপু আমার গাল টিপে ঝুঁটি বেঁধে দিতে দিতে বলল, তোমাকে আমি লাল ফ্রকই কিনে দিব, সবার সাথে সাজিয়ে দিব, যদি তুমি বাবাকে বাবা বলে না ডাকো, নইলে কিন্তু আমরা সবাই চলে যাব, তোমাকে বাথরুমে অন্ধকার রুমে রেখে যাব। আমি সেই দিন প্রথমবার জেনেছিলাম কিভাবে কান্নাটাকে আটকিয়ে রাখতে হয়, মাথা নেড়ে হ্যাঁ বলতে হয়। পিসি গালে চুমু খেতে দৌড় দিয়েছিলাম, কিভাবে যেন জেনে গিয়েছিলাম কান্না দেখাতে নেই কাউকে। সেদিন প্রথম আমি জোরে চিৎকার করে কেঁদেছিলাম আর মাকে ডেকেছিলাম। প্রথম অভিযোগ করেছিলাম, মা তুমি কোথায় হারিয়ে গেলে আমাকে এভাবে রেখে? এরপর আমাদের ঘরে জীবনে যত কেউ আমাকে নিয়ে ভেবেছে বা আমাকে নিয়ে কথা হয়েছে, শুধু আমাকে নিয়ে বসা বা বৈঠক হয়ে। নতুন মা আসার পর আমাকে নিয়ে আবার বৈঠক হলো। বাবাকে নিয়ে সে বিদেশে চলে যাবে। মা আমার মায়ের মা বাবা আমেরিকার ভিসা দিয়েছে, আমাকে নেওয়ার প্রশ্নই ওঠে না। ইচ্ছে হওয়ার তো কথাও না। আমাকে মামার বাড়ি পাঠানোর জন্য বৈঠক হলো। তখন মামারা এবার আর তারা বাধা দিল না, কেনই বা দিবে দাদার বাড়ির লোক? কিছুদিন পর কত খরচ, কে দেবে, এই দায়ভার কার? নানা একটু বলে উঠল, বড় মামির জোরালো কণ্ঠ থামিয়ে দিতে। কে দেবে, কে নেবে এর এত খরচ? স্কুলে পড়ালেখা, একটা বাচ্চার খরচ চালানো কি সোজা? মাসে কত খরচ, না পাঠালে এই মেয়ে আমরা রাখবো না। নানুর কোলে বসে ঘ্রাণে কিছুটা নিজেকে জীবিত মনে হচ্ছিল। মায়ের রুমটায় এখন মামাদের ছেলেমেয়েদের পড়ার রুম, তাই নানা নানির রুমেই থাকতাম। বাবা আসতো বছরে একবার দেখা করতে, অনেকগুলো জিনিস নিয়ে আসতো। আমার খুব ভালো লাগতো, কেউ তো আসে, আমারও বাবা আছে, বাবা বলে ডাকতে পারি, বলতে পারি বাবা এসেছে। বাবা আরেকবার এসে বলল, বাবা আর কখনো আসবে না। কবে আসবে ঠিক নেই। ওনার ছেলেমেয়েরা বাংলাদেশের আবহাওয়ায় শ্যুট হয় না, পড়াশোনা শুরু হয়েছে তাদের, সে আর আসতে পারবে না। তবে আমার নামে অ্যাকাউন্ট করেছে, মাসে মাসে টাকা পাঠিয়ে দিবে, নানা সব কিছু দেখবে। আমি তখনও বুঝিনি বাবাকে আর কখনোই দেখবো না। প্রথমবারের মতো বলেছিলাম, বাবা আমাকেও নিয়ে যাও প্লিজ। বাবা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথা নেড়ে কোনো শব্দ না করে চলে গেল। বাবার চেহারাটা আজ আর মনে নেই। মামাদের মতো বাবাও কি বুড়ো হয়ে গেছে, চুলগুলো কি সাদা কালো হয়েছে, জানা নেই, জানা হয়নি। মা যেমন আমার কাছে চিরকুমারী রয়ে গেল ছবির মতো, বাবাও ঠিক তেমন। আমাকে নিয়ে কারোর কোনো চিন্তা কোনো কালেই ছিল না।
আমার নাম উচ্চারণ হতো শুধু ওই বাড়িতে কাজের সময় আর বৈঠকের সময়। বড় মামা দায়িত্ব নিল, তবে আগের মতো বেতনগুলো পরিশোধ করতো না। প্রাইভেটের চাইতে গেলে বড় মামি বলতো, পড়াশোনা করো, টিউশনি শুরু করো, পড়াশোনার খরচ চালাতে সুবিধা হবে। আইডিয়াটা খারাপ লাগেনি। শুরু করলাম ক্লাস 10-এ টিউশনি। নানু খুব অসুস্থ হয়ে গেল, আমাকে নিয়ে আবার বৈঠক হলো। নানু মারা গেল। আমাকে কোনো ব্যবস্থা না করে দিলে হয়তো নানাও মারা যাবে, সেও শান্তি পাবে না। তাই আমার ব্যবস্থা করা হলো। ইন্টারে পড়ার সময় আমার বিয়ে হয়ে গেল। ভেবেছিলাম এইবার বোধহয় আমাকে নিয়ে বৈঠক করা শেষ হবে। একজনকে তো পেলাম আমার কিছু বলার জন্য। না, আমার ভাগ্যে এইটুকুই লেখা ছিল, কিন্তু বৈঠক ছাড়া কিছুই নেই। লেখাপড়া চালানোর ইচ্ছে ছিল, সেটা শ্বশুরবাড়িতে এসে প্রথম প্রথম বৈঠক হলো। ইন্টারটা শেষ করার অনুমতি হলেও এর বেশি পড়াশোনা করার সুযোগ আর হয়নি। বড় ছেলেটা হয়ে গেল, সে সবেমাত্র মা বলা শুরু করেছিল। এর পরেই আবার মেয়ে হলো। আমার আমার জন্য ভাবার সুযোগ হয়নি। তবে এদের মাঝে নিজেকে অসুখী জীবনের সুখগুলো খোঁজা শুরু করলাম। আমাকে নিয়ে বৈঠক হওয়া বন্ধ হয়নি। ছেলেদের দোষ হলেই আমার নামে বৈঠক হতো। স্বামী অন্য মেয়ের সাথে বিছানায় ধরা খেলেও আমার নামেই বৈঠক হতো। আমি কেমন মেয়ে মানুষ যে স্বামীকে ঠিক রাখতে পারি না। মাঝে মধ্যে মায়ের মতো স্বার্থপর হতে খুব ইচ্ছে করে। যেভাবে মা আমাকে ফেলে একা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, হ্যাঁ, মা আমাকে ছেড়ে পালিয়েছিল, আমারও খুব ইচ্ছে হয়। তবে আমার ছেলে মেয়েগুলোকে আমি সেই সব বৈঠকে বসাতে চাই না যেখানে আমি বসেছি। হাউমাউ করে কাঁদতাম, ওদের জন্য না, নিজের জন্য। নিজেকে দেখে কতটা একা আর অসহায় ছিলাম মা ছাড়া, সেটা ভেবে এখনও তীরের মতো বুকের মধ্যে রক্তক্ষরণ হয়। ছেলে মেয়েদের নিয়ে যত সুখী হওয়ার চেষ্টা করতাম, ততবারই এই বৈঠক আমার পিছ ছাড়ে না। জায়গা জমি নিয়ে বৈঠকে স্বামী মারা গেলে, না, মায়ের মতো আমি পালিয়ে আসিনি। মায়ের মতো জায়গাও আমার ছিল না, তার তো বাবা মা ছিল। ওরা তো আমার সেই জায়গাটুকুও রেখা যায়নি যে নিজেকে লুকিয়ে রাখব।